গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা সলিড স্টেটের দ্বিতীয় পার্টে আসছি, যেখানে আমরা দেখব কেলাসাকার কঠিন পদার্থের প্রকারভেদ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেলাসাকার কঠিন পদার্থগুলোকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ভাগটি আছে আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, যেখানে গঠনকারী কণাগুলি হচ্ছে আয়নস, অর্থাৎ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, যেরকম NaCl, KCl এগুলি হচ্ছে আয়নীয় কেলাস, KI এগুলো সবই হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ। তেমনিভাবে দ্বিতীয় প্রকারভেদটি হচ্ছে সমযোজী কেলাস, যাকে আর একটা নামে ডাকা হয়, তাকে আমরা বলি নেটওয়ার্ক কেলাস। এই কেলাসগুলি আবার মোটামুটি দেখা যায় যে এইখানে যে কণাগুলি আছে সেই কণাগুলি সাধারণত যে সমযোজী বন্ধনের মাধ্যমে অধাতব পরমাণু যুক্ত হয়ে একটা ত্রিমাত্রিক দিকে বিন্যস্ত হয়ে একটা বৃহৎ আকার কেলাস জালক তৈরি করে। সেই জন্য এটাকে অনেক সময় নেটওয়ার্ক কেলাস বলে, যেমন হীরক, গ্রাফাইট এগুলি সাধারণত সমযোজী কেলাসের পর্যায়ে পড়ছে। আরেকটি হচ্ছে আণবিক কেলাস। এখানে গঠনকারী কণাগুলি হচ্ছে অণু। এটাকে আবার 3টি ভাগে ভাগ করা যায়: ধ্রুবীয় কেলাসাকার কঠিন পদার্থ, অধ্রুবীয় এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত কেলাসাকার কঠিন পদার্থ। অধ্রুবীয় কেলাসাকার কঠিন পদার্থের কণাগুলি সাধারণত দেখা যায় যে অণুগুলি সাধারণত দেখা যায় যেগুলি অধ্রুবীয় অণু, যেমন নাইট্রোজেন, অক্সিজেন এগুলি সলিড স্টেটে যখন থাকে, ক্লোরিন এগুলি সাধারণত অধ্রুবীয় কেলাসাকার কঠিন পদার্থ, এবং এদের বন্ধনকারী আকর্ষণ বলগুলি হচ্ছে দুর্বল ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বল, বা যেটাকে আমরা লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশনও বলে আছি। এর পরেরটা হচ্ছে ধ্রুবীয় কেলাসাকার কঠিন পদার্থ। এগুলি সাধারণত ধ্রুবীয় অণুর ক্ষেত্রে আমরা দেখতে পাই। তোমরা 11-এ পড়েছো ডাইপোল মোমেন্ট, অর্থাৎ এই ধরনের কণাগুলি যাদের ডাইপোল মোমেন্ট ভ্যালু আছে, যেমন ধরো অ্যামোনিয়া সলিড অবস্থায়, সালফার ডাইঅক্সাইড অণুটি সলিড অবস্থায়, এরা সাধারণত ধ্রুবীয় কেলাসের পর্যায়ে পড়ে। এদের আকর্ষণ বলের উৎস কি? এদের ডাইপোলার অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে এদের আকর্ষণ বলের উৎস। এর পরেরটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত কেলাসাকার কঠিন পদার্থ, অর্থাৎ এই ধরনের অণুগুলি সাধারণত দেখা যায় যে এরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যেমন জলের মধ্যে দেখা যায় যে হাইড্রোজেন পরমাণুটি অক্সিজেনের মতন তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে যুক্ত থাকার ফলে এদের মধ্যে পোলারিটি তৈরি হয়, এবং সেটা পার্শ্ববর্তী আরেকটি জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে এরা হাইড্রোজেন বন্ধন গঠন করে, এবং সলিড স্টেটে যখন থাকে তখন সেটাকে আমরা বরফ বলি, এবং বরফের মধ্যে এই হাইড্রোজেন বন্ধন যুক্ত কেলাসাকার কঠিন পদার্থ আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে পারমাণবিক কেলাসাকার কঠিন পদার্থ। এগুলি গঠনকারী কণা হচ্ছে পরমাণু, যেমন হিলিয়াম, নিয়ন এগুলি যে নোবেল গ্যাসগুলি আছে, এগুলি যখন সলিড স্টেটে যাকে যদি আমরা কেলাসিত করতে পারি তাহলে এই ধরনের কেলাস তৈরি হয়। এরপরে হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন পদার্থ, অর্থাৎ এখানে কণাগুলি কি ধাতু, যেমন লোহা, সোনা, রূপা ইত্যাদি ইত্যাদি যেগুলো ধাতু পরমাণুগুলি আছে, তাদের বাহ্যিক কক্ষ থেকে ইলেকট্রন ত্যাগ করে। সেই ইলেকট্রন ত্যাগের মধ্যে যখন করে তখন তারা ক্যাটায়নে পরিণত হয়। এই ক্যাটায়নগুলো ইলেকট্রন যে ত্যাগ হয়েছে, অসংখ্য পরমাণুর মধ্যে থেকে ইলেকট্রন ত্যাগ হয়েছে, সেইখানে ইলেকট্রনের সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত থাকে বলে আমরা একটা থিওরি মাধ্যমে বলতে পারি। সেটাকে ইলেকট্রন সি মডেল বলা হয়। ইলেকট্রন সি মডেল অনুযায়ী এই ধাতব ক্যাটায়নগুলি সাধারণত ইলেকট্রনের সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত থাকে। এটা গেল হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থের বিভিন্ন প্রকারভেদ। এখন আমাদের দেখতে হবে কেলাসটা কি জিনিস। কেলাস হচ্ছে কি, এখানে বলা হয়েছে যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকতে হবে, তা নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ হতে লাগবে। সমসত্ব এক ধরনের কঠিন পদার্থ যার প্রত্যেকটি কণা কি হতে পারে, পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, এর মধ্যে সুশৃঙ্খল সুষম পর্যায়ক্রমিক বিন্যাসে থাকবে, অর্থাৎ তাদের মধ্যে একটা রেগুলার প্যাটার্ন দেখতে পাওয়া যাবে। এইভাবে যখন কণাগুলি বিন্যস্ত থাকবে, এবং এটিকেই আমরা কেলাস বলছি। যেরকম এখানে দেখা যাচ্ছে যে একটা ঘনকাকার কেলাস হয়েছে। এই কোণার যে কণাগুলি এখানে দেখানো হয়েছে, এই কণাগুলি দেখা যাচ্ছে ঘনকাকার বা সিম্পল কিউবিক আকারের মধ্যে এরা বিন্যস্ত হয়ে আছে। এটা একটা ট্রাইক্লিনিক কেলাস দেখানো হয়েছে। ট্রাইক্লিনিক কেলাসের মধ্যে এখানে কণাগুলি বিন্যস্ত হয়ে আছে একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নিয়ে রেগুলার প্যাটার্নে। এরকম অসংখ্য ট্রাইক্লিনিক এরকম কেলাস যুক্ত হয়ে একটু তৈরি হতে পারে। তেমনিভাবে এখানে যদি আমরা একটা হেক্সাগোনাল কেলাসাকার কঠিন পদার্থ দেখি, এরকম আমরা একটা হেক্সাগোনাল কেলাসাকার কঠিন পদার্থ দেখতে পাবো। হেক্সাগোনাল কেলাসাকার কঠিন পদার্থ যদি আমরা এখানে দুটো হেক্সাগন এঁকে নিয়ে তাদেরকে যুক্ত করে এরকম প্যাটার্নের কোনো কেলাস আমরা দেখি,
যে এই ধরনের কোনো কেলাস তৈরি হয়েছে, তখন তাকে আমরা বলবো হেক্সাগোনাল কেলাসাকার কঠিন পদার্থ। অর্থাৎ এদের যে মৌলিক প্যাটার্নটা, যেটি বারবার করে রিপিটেশনের মাধ্যমে একটা সুবৃহৎ কেলাস তৈরি করছে, তাদেরকে আমরা হেক্সাগোনাল কেলাস বলছি। এই হেক্সাগন হচ্ছে তার মৌলিক প্যাটার্ন। এরপরে কেলাস জালক কাকে বলে বা ক্রিস্টাল ল্যাটিস কি জিনিস বা স্পেস ল্যাটিস কাকে বলে তোমরা দেখো। কি বলছে, কেলাসের মধ্যস্থ কণাগুলি কি কি হতে পারে, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, যে অবস্থানে থাকে সেই অবস্থানগুলিকে একটা পয়েন্ট দিয়ে বা একটা বিন্দু দ্বারা চিহ্নিত করে সেগুলিকে যদি সরলরেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে যে ত্রিমাত্রিক অঞ্চলটা তৈরি হয়, যেই ত্রিমাত্রিক অঞ্চলের মধ্যে পরমাণুগুলি বা যেগুলোকে মধ্যে ল্যাটিস পয়েন্ট আমরা বলছি, যেখানে কণাগুলি থাকে, সেই কণাগুলি যদি বিন্যস্ত থাকে, তখন তাকে আমরা বলছি এটা হচ্ছে একটা ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস, একটা সুবৃহৎ অংশ। আর এই সুবৃহৎ অংশের মধ্যে ছোট্ট যে অংশটা সবুজ দিয়ে চিহ্নিত করা আছে সেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বারবার করে রিপিট হওয়ার ফলে এই সুবৃহৎ কেলাস জালকটা তৈরি হয়েছে। অর্থাৎ কেলাস জালকটার মধ্যে কিন্তু অবশ্যই ল্যাটিস পয়েন্ট বা বিন্দু দিয়ে পরমাণু বা অণু বা আয়নগুলোকে চিহ্নিত করা থাকবে। আর এই যে অংশটা, যেটা রিপিটেশনের ফলে কেলাস জালকটা তৈরি হয়েছে, যেটাকে আমরা পরবর্তীতে দেখবো, এটাকে আমরা বলি একক কোষ। তাহলে একক কোষ কাকে বলে যদি বলা হয়, তাহলে আমরা দেখব যে একটা পূর্ণ কেলাসে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বা মৌলিক প্যাটার্ন, যার পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে সমগ্র কেলাসটি তৈরি হয়, তাকে আমরা ইউনিট সেল বলছি। আর ইউনিট সেলটা কি হয়, কেলাসটার গঠন যা হয় ইউনিট সেলটার গঠনও কিন্তু একই রকম হয়। অর্থাৎ একটা সমগ্র কেলাস বা ল্যাটিস যদি দেখা যায় যে ঘনকাকার হয়, তাহলে ইউনিট সেলটাও ঘনকাকার হবে। সমগ্র ল্যাটিসটা যদি হেক্সাগোনাল হয়, তাহলে একক কোষটাও কিন্তু হেক্সাগোনাল হবে। এখন এই একক কোষের মধ্যে কি কি বৈশিষ্ট্য সূচক রাশি আছে সেটা আমরা দেখব। কেলাসটাকে ডিফাইন করতে গেলে আমাদের তিনটা অক্ষ লাগে। এটাকে যেমন আমরা বলছি এক্স অক্ষ, এটাকে আমরা ওয়াই অক্ষ এবং এটাকে আমরা জেড অক্ষ বলছি। এই কেলাসের এই অক্ষের মধ্যে যদি যে অংশটা কেলাস ছেদিত অংশ হয়, সেটাকে যদি এক্স অক্ষ বরাবর ছেদিত অংশকে এ দ্বারা, ওয়াইকে আমরা ওয়াই অক্ষ বরাবর ছেদিতাংশটাকে আমরা বি দ্বারা এবং জেড অক্ষ বরাবর ছেদিতাংশকে আমরা সি দ্বারা অবশ্যই চিহ্নিত করতে হবে। এটা জানি গন্ডগোল না হয়, উল্টোপাল্টা হলে কিন্তু এটা আসবে না মান। সেমনি ভাবে এদের ইন্টারফেসিয়াল যে অ্যাঙ্গেলগুলো আছে, অর্থাৎ দুধারের মধ্যবর্তী যে কোণ আছে, সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণকে নির্দিষ্টভাবে গামা, একই রকম ভাবে ওয়াই জেড এর কোণকে আলফা এবং জেড এক্স এর কোণটাকে বিটা কোণ দ্বারাই নির্দিষ্ট করে করতে বলতে হবে। এখন আমরা দেখব যে এই ইউনিট সেল কত প্রকারের হয়। তো ইউনিট সেলের মধ্যে প্রথম ইউনিট সেলটাকে আমরা দেখব আদিম বা মৌলিক বা প্রিমিটিভ ইউনিট সেল কাকে বলে। যে সমস্ত ইউনিট সেলের মধ্যে দেখা যায় যে কণাগুলি কেলাসের প্রান্তবিন্দু বা কর্নারের মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে, এটা একটা ঘনকাকার একক কোষ। এই ঘনকাকার একক কোষের ঘনকের প্রত্যেকটি কোণায় এখানে 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 এবং এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি 8টা কোণা আছে। এই 8টা কোণার মধ্যে যদি একক কোষের যে কণাগুলি আছে, সেই কণাগুলি যদি থাকে, তাদেরকে আমরা মৌলিক বা আদিম একক কোষ বলছি। আর দেহকেন্দ্রিক একক কোষ কিরকম হয়, দেহকেন্দ্রিক একক কোষের মধ্যে যদি আমরা একটা ঘনকাকার একক কোষকে আমরা দেখি দেহকেন্দ্রিকের মধ্যে, তাহলে আমরা দেখব যে এই যে একক কোষটা, যেটা 4টা কোণায়, তো 4টা কণা থাকবেই, 8টা কোণায়, উপরে 4টা নিচে 4টা। তেমনি ভাবে এই দেহের মধ্যবিন্দুতে অর্থাৎ দেহ কেন্দ্রে যদি আর একটা কণা থাকে, তাদেরকে আমরা বডি সেন্টার্ড ইউনিট সেল বা বডি সেন্টার্ড ইউনিট সেল আমরা বলতে পারি। বা এটাও কিন্তু আমাদের কোণাগুলোতে অবশ্যই থাকবে এবং একটা দেহ কেন্দ্রে থাকবে। একই রকম ভাবে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ কাকে বলছে যদি আমরা বলি, তাহলে আমরা দেখব কি, যদি আমাদের এটা যদি একটা একক কোষ হয় সিম্পল কিউব, এই একক কোষের প্রত্যেকটি কোণাতে যেমন একটা করে কোণা থাকবে এবং প্রত্যেকটি প্রান্ত, যেমন এই একটা প্রান্ত এই পৃষ্ঠ কেন্দ্রে একটা থাকবে, এর একটা পৃষ্ঠ কেন্দ্র বা স্পেস সেন্টার একটা, উপরের পৃষ্ঠ, এখানে নিচের পৃষ্ঠ,
এই পৃষ্ঠ, এ পাশের পৃষ্ঠ, আর এই যে পেছনের পৃষ্ঠ আর এই যে সামনের পৃষ্ঠে মাঝখানে একটা করে কণা থাকবে। সেই কণা পরমাণু, আয়ন বা অণু হতে পারে। এটাকে আমরা বলছি ফেস সেন্টার্ড কিউব বা ফেস সেন্টার্ড ইউনিট সেল বলছি। আর কি, আরেকটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক একক কোষ বা এন সেন্টার্ড। এন সেন্টার্ড কাকে বলছে? এন সেন্টার্ড একক কোষ বলতে বোঝাচ্ছে যদি একটা একক কোষকে আমরা এইভাবে লক্ষ্য করি, প্রত্যেকটি কোণাতে অবশ্যই থাকবে একটা করে কণা, প্রত্যেকটা কোণাতে অবশ্যই থাকবে। কিন্তু যে কোনো পরস্পর বিপরীতে প্রান্তে যদি আমাদের পৃষ্ঠকেন্দ্রের মাঝখানে যদি একটা করে থাকে, যেমন উপর নিচে থাকতে পারে, এ সাইডে থাকতে পারে, সামনে পেছনে থাকতে পারে, যে কোনো একজোড়া বিপরীত প্রান্তে যদি আমাদের মধ্যবিন্দুতে, পৃষ্ঠের মধ্যবিন্দুতে যদি দুটি কণা থাকে, তাদেরকে আমরা প্রান্তকেন্দ্রিক একক কোষ বলছি। তো আমাদের এই 4টা ভিন্ন ধরনের একক কোষ ও 7টা যে বিভিন্ন শ্রেণীর যে কেলাস আছে তার সমন্বয়ে আমরা 14 ধরনের আমাদের কেলাস জালক তৈরি করতে পারি। তাদেরকে বিজ্ঞানী ব্র্যাভিস আমাদের আবিষ্কার করেছিলেন, তাই এনার নাম অনুযায়ী এটাকে আমরা ব্র্যাভিস ল্যাটিস বলি। এই 14টা ব্র্যাভিস ল্যাটিসের মধ্যে 7টা হচ্ছে সরল একক কোষ, 3টি দেহকেন্দ্রিক, যেটা আমরা একটু আগেই দেখলাম দেহকেন্দ্রিক, 2টি প্রান্তকেন্দ্রিক এবং 2টি পৃষ্ঠকেন্দ্রিক প্রকৃতির হয়। এই ব্র্যাভিস ল্যাটিসকে আমরা এবার মনে রাখবো কি করে? তার জন্য একটা ট্রিক আমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? CTORHMT, এটা মনে রাখতে হবে। C ফর কিউবিক, T ফর টেট্রাগোনাল, O ফর অর্থোরম্বিক, R ফর রোম্বোহেড্রাল, H ফর হেক্সাগোনাল, M ফর মনোক্লিনিক এবং T ফর ট্রাইক্লিনিক। এখানে আমরা কি বলবো যে সি এর ক্ষেত্রে এজ লেন্থ আমরা কি দিয়ে ডিনোট করেছি? এ বি সি দিয়ে, ছোট হাতের। সেখানে আমরা দেখব কি এ ইকুয়াস টু বি ইকুয়াস টু সি হচ্ছে 3টে। এটার প্যাটার্ন আমরা আগে দেখে নেই। এখানে এ ইকুয়াস টু বি হবে বাট নট ইকুয়াস টু সি হবে। অর্থরম্বিদের ক্ষেত্রে আমরা কি দেখব? এ নট ইকুয়াস টু বি হবে, নট ইকুয়াস টু সি হবে। একই প্যাটার্ন এখানেও আমরা দেখব। আবার এ ইকুয়াস টু বি, নট ইকুয়াস টু বি ইকুয়াস টু সি, এ ইকুয়াল টু বি নট ইকুয়াস টু সি আমরা দেখব। আবার এ নট ইকুয়াস টু বি নট ইকুয়াস টু সি। যেহেতু মনোক্লিনিক ট্রাইক্লিনিক দুটোই ক্লিনিক, সেটাও কিন্তু এখানে এ নট ইকুয়াস টু বি নট ইকুয়াস টু সি হবে, অর্থাৎ এই দুটো সেম হবে। আমরা এজ লেন্থগুলো যদি আমরা দেখি, তেমনি ভাবে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলের মধ্যে যদি আমরা যাই, তাহলে সেগুলোকে আলফা বিটা গামা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখানে আলফা ইকুয়াস টু বিটা ইকুয়াস টু গামা ইকুয়াস টু 90 ডিগ্রি ধরা হলো। একই রকম ভাবে আলফা ইকুয়াস টু বিটা ইকুয়াস টু গামা ইকুয়াস টু 90 ডিগ্রি ধরা হবে। এখানেও আলফা ইকুয়াস টু বিটা ইকুয়াস টু গামা ইকুয়াস টু 90 ডিগ্রি ধরা হবে। এই তিনটা সেম থাকবে, এই তিনটা প্যাটার্ন সেম থাকবে। এরপর কি হবে? এরপরে হবে হচ্ছে আলফা ইকুয়াস টু বিটা ইকুয়াস টু গামা হবে, বাট নট ইকুয়াস টু 90 ডিগ্রি হবে। এই প্যাটার্নটা চেঞ্জ হলো এখানে। আমরা এরপরে কি দেখব? হেক্সাগোনাল আলফা ইকুয়াস টু বিটা ইকুয়াস টু 90 ডিগ্রি হবে, কিন্তু গামা ইকুয়াস টু 120 ডিগ্রি এখানে হবে। এখানে কি দেখব? আলফা ইকুয়াস টু বিটা, বিটা হবে না, আলফা ইকুয়াস টু গামা, আলফা ইকুয়াস টু গামা ইকুয়াস টু 90 ডিগ্রি হবে, বাট বিটা নট ইকুয়াস টু 90 ডিগ্রি এখানে হবে। আর এখানে কোনোটাই আলফা বিটা গামা কোনোটাই 90 ডিগ্রি সমান হবে না। এই প্যাটার্নটাকে ফলো করতে হবে আমাদেরকে। আর নাম্বার অফ ইউনিট সেল এই ধরনের কিউবিক হেক্সাগোনাল কত পাওয়া যায়? বলছে 3, 2, 4, 1, 1, 2, 1। এই মেথডে আমাদের নাম্বার অফ ইউনিট সেল আমরা দেখতে পাবো। এখানে কিউবিক ইউনিট সেল আমরা দেখতে পাবো 3টি, টেট্রাগোনাল 2টি, অর্থরম্বিক 4টি। এ টোটাল করলে আমরা পাবো হচ্ছে 14টি ইউনিট সেল। থ্যাংক ইউ।